যৌন কেলেঙ্কারিতে সেনেট প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার সরে যাওয়ায় মেইনে অস্বস্তিতে পড়েছে ডেমোক্রেটিক পার্টি। সেনেট নির্বাচনের আগে রিপাবলিকান সেনেটর সুজান কলিন্সের বিরুদ্ধে গ্রহণযোগ্য নতুন প্রার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে দলটি। একই সঙ্গে তৃণমূলের ক্ষোভও সামাল দিতে হচ্ছে নেতৃত্বকে। এরই মধ্যে সাবেক সেনেট প্রেসিডেন্ট ট্রয় জ্যাকসন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সম্ভাব্য প্রার্থী রায়ান ফ্যাক্টো প্রার্থী বাছাইয়ে ওয়াশিংটনের প্রভাব বিস্তারের বিরোধিতা করেছেন। যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর মেইনের সেনেট নির্বাচন থেকে ডেমোক্রেটিক প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার সরে দাঁড়ালেও তিনি বিষয়টি সহজে মেনে নিচ্ছেন না। এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ওয়াশিংটনের ডেমোক্রেটদের এই প্রক্রিয়ায় নাক গলানো উচিত নয় এবং মেইনের বাসিন্দাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ডেমোক্রেটদের জন্য মেইনের এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, যা ছাড়া তাদের পক্ষে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বিশ্লেষকরা মনে করছেন, প্ল্যাটনারের বড় ধরনের রাজনৈতিক প্রভাব না থাকলেও তার প্রতি একনিষ্ঠ সমর্থন থাকা অনুসারীদের ডেমোক্রেটিক পার্টির প্রতি ক্ষুব্ধ করে তোলার ক্ষমতা তার রয়েছে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী বর্তমান সেনেটর সুজান কলিন্সের পক্ষে জিওপির সুপার প্যাকগুলো নতুন ডেমোক্রেটিক প্রার্থীকে শুরুতেই কোণঠাসা করতে $8 মিলিয়ন বেশি বিজ্ঞাপনী তহবিল প্রস্তুত রেখেছে। তাই ডেমোক্রেটরা এখন আদর্শিক মিল খোঁজার চেয়ে এমন একজন শক্তিশালী ও বিতর্কহীন প্রার্থী মনোনীত করার দিকে জোর দিচ্ছে, যিনি কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি ছাড়াই কলিন্সের বিরুদ্ধে জোরালো নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। সাবেক ডিএনসি চেয়ার জেমি হ্যারিসন জানান, প্রচলিত নিয়ম নীতি মেনে আগামী 2 সপ্তাহের মধ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা করছে মেইনের ডেমোক্রেটিক পার্টি। প্ল্যাটনারকে ঘিরে পুরো পরিস্থিতিকে ডেমোক্রেটদের জন্য একটি বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক পল রিকফ। তার মতে, প্রগতিশীল ডেমোক্রেটরা একজন কঠোর মানসিকতার শ্বেতাঙ্গ প্রার্থী পাওয়ার জন্য এতটাই মরিয়া ছিল যে তারা প্ল্যাটনারের বিতর্কিত বিষয়গুলো পুরোপুরি উপেক্ষা করেছিল। রিকফ পরামর্শ দেন, ডেমোক্রেটদের উচিত এমন একজন মধ্যপন্থী প্রার্থী খুঁজে বের করা, যিনি মেইনের বিপুল সংখ্যক নিরপেক্ষ ভোটারকে আকর্ষণ করতে পারবেন। এদিকে মেইনের স্টেট সেনেটের সাবেক প্রেসিডেন্ট ট্রয় জ্যাকসন ডেমোক্রেটিক পার্টির নতুন সেনেটর প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে তার অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। জ্যাকসন স্বীকার করেছেন, তিনি প্ল্যাটনারের প্রথম দিকের সমর্থকদের একজন ছিলেন। স্বতন্ত্র হিসেবে স্টেট আইনসভার সদস্য নির্বাচিত হয়ে শ্রমজীবী মানুষের অধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লড়াই করেছেন দাবি করে নিজেকে প্রগতিশীল বলে দাবি করেন জ্যাকসন। তবে মেইনের একজন নিরপেক্ষ ভোটার অতীতে জ্যাকসনের গর্ভপাত বিরোধী অবস্থানের উদাহরণ দিয়ে তার প্রগতিশীল দাবি নিয়ে সংশয় প্রকাশ করেন। মেইনের স্টেট হাউসের স্পিকার ও ডেমোক্রেটিক নেতা রায়ান ফ্যাক্টোর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। দলের বড় নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, তারা যেন এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন বা কারো পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা না করেন। তার মতে, ভোটাররা বর্তমান ব্যবস্থার উপর বিরক্ত এবং তারা এমন একজন প্রার্থী চান, যিনি সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ে কথা বলবেন। আইসের অভিযানে মেক্সিকান নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমেরিকায় ফৌজদারি অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে মেক্সিকো। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম বলেছেন, আইসের অভিযানে কিংবা আটক কেন্দ্রে মেক্সিকানদের মৃত্যুর ঘটনায় তার সরকার নীরব থাকতে পারে না। এদিকে সাবেক ডিএইচএস সেক্রেটারি জে জনসনও এসব ঘটনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ভিডিও প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সকালে টেক্সাসের হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে আইস এজেন্টের গুলিতে নিহত হন মেক্সিকোর নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউহো। এই ঘটনায় আইস এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ডিএইচএস। নিহতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। পরদিন বুধবার হিউস্টনের রাস্তায় নেমে বিচারের দাবি জানান কয়েকশো বিক্ষোভকারী। এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হিউস্টনের হিস্প্যানিক বাসিন্দারা। When they show me the person really tried to run over the policeman, then I say I was wrong. But at this moment, I think we all alone. মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম জানিয়েছেন, আরাউহো নিহত হওয়ার ঘটনায় তার সরকার আমেরিকায় ফৌজদারি অভিযোগ দায়ের করবে। আইসের অভিযানে বা তাদের আটক কেন্দ্রে মেক্সিকানদের মৃত্যু দেখে আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি না, তাই আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাস্কো জানান, আমেরিকার সাথে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও আইসের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ডিএইচএস সেক্রেটারি জে জনসন। তিনি জানান, ভিডিও প্রমাণ না থাকলে সাধারণত এই ধরনের ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করা হয়। তার মতে, কোনো সংস্থা কখনোই নিরপেক্ষভাবে নিজেদের বিষয়ে তদন্ত করতে পারে না।
আইসের বিরুদ্ধে অভিযানের সহিংস ঘটনার তথ্য গোপনের অভিযোগ এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবর মাসে আর্নোল্ডো বাজান কারিও নামে 16 বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে একই রকম অভিযানে আটক করে আইস এজেন্টরা। আর্নোল্ডো জানান, এই ধরনের অভিযানের পর অধিকাংশ ক্ষেত্রে আইস এজেন্টরা প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করে। অভিবাসন অভিযানের বিরোধিতাকারীদের দমনে আইসের ভূমিকা নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। চলতি বছরের শুরুতে আইসের অভিযানে 2 জন নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তৎকালীন অ্যাক্টিং আইস ডিরেক্টর টড লায়ন্সকে একটি ইমেইল পাঠিয়েছিলেন ডেভিড স্ট্রেভার নামে এক ব্যক্তি। স্ট্রেভার ও তার স্ত্রীর অভিযোগ, এই ঘটনার পর ফেডারেল এজেন্টরা তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সতর্ক করে নোটিশ দেন। নাগরিক অধিকার কর্মী জেটি মরিস এই ঘটনাকে নজিরবিহীন এবং বাক স্বাধীনতার পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন বিতর্কে পড়েছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলির পাঠানো এক চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এমএস নাও। চিঠিতে ব্যক্তিগত ভ্রমণে এফবিআইয়ের বিমান ব্যবহারের হিসেব এবং শেভরোলেটের পরিবর্তে বিএমডব্লিউ গাড়ি কেনার সিদ্ধান্তের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে। গ্রাসলি এসব ব্যয়ের স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। সেনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেট সদস্যদের অভিযোগ, ক্যাশ প্যাটেল সারা দেশের এফবিআই কর্মীদের কাছ থেকে হেলিকপ্টার ট্যুর এবং জেট স্কি ভ্রমণের মতো বিশেষ সুবিধা দাবি করেন। হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর ডেমোক্রেটদের কড়া সমালোচনার মুখে পড়েন এফবিআই ডিরেক্টর। তাদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড এফবিআই এর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এই বিতর্কের মধ্যেই এবার প্যাটেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান সেনেটর এবং সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার চাক গ্রাসলি। এমএস নাওর প্রতিবেদনে দাবি করা হয়, এক চিঠিতে গ্রাসলি প্যাটেলের কাছে এফবিআই এর বিমান ব্যবহার এবং বিএমডব্লিউ কেনার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। এ বিষয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পর্যালোচনার জন্য কংগ্রেশনাল তদন্তের প্রয়োজনীয়তার কথা চিঠিতে উল্লেখ করেন গ্রাসলি। পাশাপাশি এসইউভির পরিবর্তে বিএমডব্লিউ কেনার বিষয়েও ব্যাখ্যা চান তিনি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ছাড়াও 2020 সালের নির্বাচন নিয়ে নতুন করে তৎপরতার বিষয়টিও এই তদন্তের অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা। তারা এটিকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকে এফবিআই এর মনোযোগ সরিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। স্টেট ডিপার্টমেন্ট এবং সিআইএ এর সাবেক শীর্ষ কর্মকর্তা নেড প্রাইস মনে করেন, ক্যাশ প্যাটেলের এসব কর্মকাণ্ডের কারণে এফবিআই নিয়ে জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে। হফস্ট্রা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জেমস স্যাম্পল এই ঘটনায় যথাযথ জবাবদিহিতা না থাকার বিষয়টি তুলে ধরেছেন। এদিকে আন্তর্জাতিক পরিসরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রমের ব্যাপক বিস্তার নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিদেশভিত্তিক লাইসেন্সিং ব্যবসা দ্বিতীয় মেয়াদে এসে আগের চেয়ে অন্তত 900% বেড়েছে, যার বড় অংশ আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এটিকে স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করেছেন কোনো বিশ্লেষক। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত হবে। নতুন নামফলক উন্মোচনের দিন সেখানে প্রথম অবতরণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স 1। একই দিনে টেনেসিতে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি নতুন সেতুর উদ্বোধন করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এসব উদ্যোগকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে নতুন নাম কার্যকর হলেও আগামী 18 আগস্ট পর্যন্ত বিমানবন্দরটি 3 অক্ষরের অফিসিয়াল কোড পিবিআই বহাল থাকবে। এরপর নতুন কোড হবে ডিজেটি। নতুন নামের সাইনবোর্ড উন্মোচনের দিন সকালে বিমানবন্দরটিতে প্রথম ফ্লাইট হিসেবে অবতরণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স 1। ফ্লাইটে প্রেসিডেন্ট ট্রাম্প না থাকলেও ছিলেন তার 2 ছেলে। ফক্স নিউজকে এরিক ট্রাম্প জানান, ভোর 5:01 বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নামে রূপান্তরিত হয় এবং নিজেদের বিমানকেই তারা প্রথম অবতরণ করাতে চেয়েছিলেন। এরিক ট্রাম্প আরও জানান, ফ্লোরিডার অ্যাসেম্বলি, গভর্নর রন ডিসেন্টিস এবং অ্যাটর্নি জেনারেল সহ প্রশাসনের সবার কাছ থেকেই তারা ব্যাপক সমর্থন পেয়েছেন। শুধু বিমানবন্দরই নয়, সামনের প্রধান সড়ক সাউদার্ন বুলেভার্ডের নাম বদলে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বুলেভার্ড। ফ্লোরিডার এই বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীদের অনেকে করদাতাদের অর্থের অপচয় দাবি করে এই নামকরণের কড়া সমালোচনা করেন। এটিকে একটি হতাশাজনক ও অহংকারপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন কোনো যাত্রী।
এছাড়া একই দিন টেনেসির জেফারসন কাউন্টি ইন্টারস্টেট 40 সড়কে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে নতুন একটি সেতু উদ্বোধন করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সেখানে তিনি দাবি করেন, শ্রমিক ও উৎপাদন খাত রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের যে অবদান, টেনেসির জনগণ এই সেতুর মাধ্যমে তারই স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে এই নাম পরিবর্তনের ট্রেডমার্কের আবেদনকে স্বাভাবিক প্রক্রিয়া বলা হলেও এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক টিম ওব্রায়েন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থেকে প্রতিটি মুহূর্তে নিজের ব্যক্তিগত লাভের চেষ্টা করছেন। এদিকে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার সিদ্ধান্ত স্থগিতের জন্য ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেল আপিল আদালত। ইরান সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তার মতে, চলমান সামরিক পদক্ষেপ ও পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এদিকে হরমুজ প্রণালীর আশপাশে ইরানের সামরিক স্থাপনায় আমেরিকার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর কাছে ইরানের প্রায় 90টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুতেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত 2 দিনে আমেরিকার হামলায় অন্তত 14 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং এর মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব পরিস্থিতির সমাধান করার বদলে বরং সংকটকে আরও গভীর করেছে। হার্টলিং মনে করেন, সামরিক শক্তির প্রয়োগ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না এবং শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই যুদ্ধের ইতি টানতে হবে। এদিকে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন অভিযোগ করেছেন, যুদ্ধ বিষয়ে কংগ্রেস এবং প্রেসিডেন্টের ক্ষমতার যে ভারসাম্য সংবিধানে উল্লেখ ছিল তা বর্তমানে ভেঙে পড়েছে। জনসন উল্লেখ করেন, সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদের 8 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণার অধিকার মূলত কংগ্রেসের, কিন্তু প্রেসিডেন্টের হাতে ধীরে ধীরে এই ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। তার মতে, বর্তমান প্রশাসন জাতীয় স্বার্থের দোহাই দিয়ে সামরিক বাহিনীকে যে কোনো সময় মোতায়েন করছে, যা সংবিধানে বর্ণিত ভারসাম্যকে নষ্ট করেছে। ইরান সংক্রান্ত বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বলা চলে। অন্যদিকে সাবেক ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড মনে করেন, ইরানের উপর চাপ সৃষ্টি করতে হলে কেবল অর্থনৈতিক নয়, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের বিকল্প নেই। ইরানের মাটিতে সরাসরি আমেরিকার সেনা মোতায়েনের উপরও গুরুত্ব দেন তিনি। সাবেক ভাইস অ্যাডমিরাল আরও জানান, উপসাগরীয় অঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলোতে নিয়ন্ত্রণ নিতে পারলে ইরানের উপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। এমনকি তেহরানকেও চাপের মুখে রাখা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা চাক ডিভোরের। তার মতে, আন্তর্জাতিক জলপথে যে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা বিশ্ব বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে এবং সেখানে সামরিক উপস্থিতির জবাবে আমেরিকার হামলা গুরুত্ববহ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন হোয়াইট হাউসের সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেটি ম্যাকফারল্যান্ড। তার মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে গেছে। সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি একযোগে কাজ করছে। এতে করে মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।